এমন হয়েছে যে আমি ক্লাসরুমে বসে আছি, আমার ইনস্ট্রাক্টর আমাকে একটা টাস্ক দিয়েছেন, আমি এটা কমপ্লিট করতে হবে, শেষ। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করেছি ওই যে প্র্যাকটিস। প্র্যাকটিসের মাধ্যমে। আচ্ছা, আমার আচ্ছা। একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট হয়ে গেছিল, নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে এসেছিল রিডিং এ, যে না, রিডিং কোনো আতঙ্ক নয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি তানিয়া ইসলাম, চলে আসছি আজকের সাফল্যের গল্প নিয়ে। তাহলে গল্পে চলে যাই। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার আপনার পরিচয়টা প্রথমে যদি বলতেন। আমার নাম এমডি আল মাসুম। আমি হেক্সা জিন্দাবাজারের একজন স্টুডেন্ট। আর আমার বাসা হচ্ছে দক্ষিণ সুরমা, খালামক বাজার। আচ্ছা স্যার, 6 পয়েন্ট অনেক কি পেতে চায়, আপনি পেয়েছেন, তার অনুভূতি কেমন স্যার? আলহামদুলিল্লাহ। যদিও আমার আশাটা আর একটু বড় ছিল, তার বাদে আলহামদুলিল্লাহ ওভারঅল আর অনেক খুশি আসলে। আচ্ছা, এটার জার্নি কত দিনে ছিল আপনার? ঠিক। এটার জার্নি আসলে আমি অক্টোবর ব্যাচে এসে হেক্সাসে ভর্তি হয়েছিলাম। মূলত আমার এক বড় ভাইয়ের থেকে অনুপ্রেরণা পেয়ে এই প্রতিষ্ঠানে এসে ভর্তি হওয়া। তারপর আমার কোর্স শেষ হওয়ার পরে আমার কিছু গাইডলাইন নিয়েছিলাম এই প্রতিষ্ঠান থেকে। তারা সবসময় অনুপ্রেরণা দিয়েছে এবং উৎসাহ দিয়েছে, প্লাস আমি তাদের সাথে যুক্ত ছিলাম। কোর্স শেষ হওয়ার পরে অনেক দিন তাদের সাথে যুক্ত ছিলাম, নিয়মিত রিডিং কেয়ার, রাইটিং কেয়ার, স্পিকিং ক্যাফে কেয়ার এগুলোতে মানে জয়েন করতাম। যার কারণে একটা যে ইজিলি একটা ভাব চলে এসেছিল যে না, আইএলস এত কঠিন না। আচ্ছা, তো পরীক্ষা কবে দিয়েছেন? পরীক্ষা দিয়েছি আমি এপ্রিলের 1 তারিখে। আর ওভারঅল এই যে বললাম যে গাইডলাইন ছিল, প্রপার গাইডলাইন, এবং এই গাইডলাইনের কারণে আমি চেষ্টা করেছিলাম যে 2 থেকে 3 মাস অন্তত নিজে একটু প্রিপারেশন নেওয়ার, যার কারণে আমার একটু পরীক্ষাতে একটু ডিলে হয়েছে। মানে পরীক্ষা ক্লাস শেষে 3 মাস সময় নিয়ে জি, তারপর পরীক্ষা জি। দিয়েছেন। আচ্ছা স্যার, কোন মডিউলে কত পেয়েছেন? আমি স্পিকিংয়ে পেয়েছি 6, রিডিংয়ে 6.5, রাইটিংয়ে 5.5 এবং লিসনিংয়ে 5.5। তো এই যে 4টা মডিউলে আপনি যা পেয়েছেন তা কি আপনার আশা ছিল না এর চেয়েও বেশি ছিল? আলহামদুলিল্লাহ ওভারঅল বলবো, যদিও আরেকটু বেশি আমার আশা ছিল, তার বাদেও চেষ্টা করেছি। আচ্ছা, দেখা যায় স্যার অনেক শিক্ষার্থীর ক্লাস করতে গিয়ে রিডিংয়ে প্রবলেম, কিংবা স্পিকিংয়ে প্রবলেম, কিংবা রাইটিংয়ে প্রবলেম, কিংবা লিসেনিংয়ে প্রবলেম। তো আপনার কোনটাতে প্রবলেম বেশি হয়েছে? আমার সবথেকে বেশি প্রবলেম হয়েছিল শুরুতে স্পিকিংয়ে, আচ্ছা। কারণ পাবলিক স্পিকিং অনেকটা একটা আতঙ্কের নাম। হ্যাঁ। কিন্তু আমার ইনস্ট্রাক্টররা রেগুলার আমাকে সাজেস্ট করতো যে তুমি স্পিকিং ক্যাফে আছে, স্পিকিং কেয়ার আছে, এগুলোতে জয়েন করো, তুমি অবশ্যই ওভারকাম করবে। এবং আমাকে একটা মানে মোটিভেশন দিয়েছিলেন যে তুমি পারবে। তোমার যদিও তুমি মানে কথা বলতে গিয়ে ভয় পাও, তুমি রেগুলার চেষ্টা করো, এটা কোনো বড় কোনো টেস্ট নয়, এটা একটা জাস্ট ল্যাঙ্গুয়েজ টেস্ট। এক্স্যাক্টলি এই কথাগুলোই আমার ইনস্ট্রাক্টর বলছিলেন। আর এর থেকেই অনুপ্রেরণা, এবং রেগুলার আমি চেষ্টা করতাম এক্সাসে এসে স্পিকিং ক্যাফে, স্পিকিং কেয়ারে জয়েন করতে, যার কারণে আমার স্পিকিংটা ইমপ্রুভ হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমার রাইটিংয়ের সমস্যা আচ্ছা। অনেক বেশি প্রবলেম ছিল। আচ্ছা। ইভেন আমি মানে চিন্তা করে পাচ্ছিলাম না কীভাবে আমি এটা ইমপ্রুভ করব। আমার ইনস্ট্রাক্টর ছিলেন প্রমিত স্যার। স্যার অনেক 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 মানে টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আসলে যদিও টিপস অ্যান্ড ট্রিক্স বলতে কিছু হয় না, স্যার অনেক অনেক মানে হেল্প করেছেন, যেগুলা আমার মেন পরীক্ষায় কাজে লেগেছে। এটার মাধ্যমে আমি আসলে রাইটিংয়ে অন্তত 5.5 ভালো করতে করতে পারছি। পেরেছেন। আর ওইদিকে রিডিং বা লিসেনিং? রিডিংয়ে 6.5 আসলে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তবে এর থেকে বেশি পাওয়ার আশা ছিল, কারণ রিডিংয়ে নিয়মিত আমি চেষ্টা করতাম যে রিডিং কেয়ার 2টা সেশন আছে রিডিং কেয়ারের হেক্সাসে, 2টাতেই আমার জয়েন করার চেষ্টা করতাম। ইভেন আমি যখন একটাতে জয়েন করতাম, করার পর এইখান থেকে যতটুকু স্ট্র্যাটেজি টিপস অ্যান্ড ট্রিক্স শিখতাম, অন্যটাতে জয়েন করে এইগুলো অ্যাপ্লাই করার চেষ্টা হয়। এতে করে দেখা গেল যে আমার 2বার প্র্যাকটিস হচ্ছে, একবার ক্লাসে, আরেকবার পরবর্তী ক্লাসে। বাসায় তো নিজে বসে অবশ্যই প্র্যাকটিস করতাম, যার কারণে আসলে মেন পরীক্ষাতে এক্সাম হলে বসে আমার মনে হচ্ছে আমি একদম ফ্লেক্সিবল, যে আমার কাছে যে নতুন কোনো বিষয় বা মাথা ব্যথার কোনো কারণ এরকম কিছুই মনে হয়নি। এমন হয়েছে যে আমি ক্লাসরুমে বসে আছি,
আমার ইনস্ট্রাক্টর আমাকে একটা টাস্ক দিয়েছেন, আমি এটা কমপ্লিট করতে হবে, শেষ। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করেছি ওই যে প্র্যাকটিসের মাধ্যমে। আচ্ছা আমার একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট হয়ে গেছিল, নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে এসেছিল রিডিং এ, যে না রিডিং কোনো আতঙ্ক নয়, এটা প্র্যাকটিসের মাধ্যমে অবশ্যই সহজ হয়ে যায়। আর লিসেনিং এর ব্যাপারটা স্যার? লিসনিংয়ে আমি বরাবরই আমি আসলে স্পেলিং অনেকগুলো মিস্টেক করতাম, আর লিসনিং আমি ধরতে পারছি মেন পরীক্ষা, পরে বাসায় এসে মিলিয়ে দেখি যে আমার স্পেলিংগুলো মিস্টেক হয়েছে। সিম্পল যে ওয়ার্ডগুলো এগুলোতে আসলে এটা হয়েছে, আমি বলে বুঝতে পারছি নার্ভাসের কারণে। লিসনিংয়ে একটা প্রশ্ন শোনার সাথে সাথে আরেকটা চলে আসে, তো এক্ষেত্রে আমার কম্পিউটারে টাইপ করতে হয়, দ্বিতীয়ত আরেকটা শুনতে হয়, এদিকে খেয়াল রাখতে হয়। তো 1200 ওয়ার্ডের যে শিটটা দিয়েছিলে আমাকে এক্সাক্ট থেকে, ওইটা থেকে ম্যাক্সিমাম প্রায় লিসনিংয়েই আসে, কমন পড়েছিল। কিন্তু হয়তো আমি প্র্যাকটিস করি নাই, যার কারণে স্পেলিংগুলো মিস্টেক হয়েছে বা নার্ভাসনেসের কারণে। আচ্ছা আচ্ছা স্যার। স্যার হচ্ছে মুখ তো আমাদের এখানে জি, দিয়েছেন। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করতাম একটা মুখ দেওয়ার। মুখ দেওয়াটাকে কেমন দেখেন আপনি? অবশ্যই, মানে এটা প্রয়োজন, একজন আইএলটিএস ক্যান্ডিডেটের জন্য মুখ দেওয়া প্রয়োজন। কয়টার প্রয়োজন? আমার মতে অন্তত 5টা মুখ না দিয়ে মেইন এক্সামে বসা উচিত না। আচ্ছা, এতে করে আপনার একটা এবিলিটি বোঝা যায়, আপনি কতটুকু প্রস্তুত আছেন এটা বোঝা যায়। দ্বিতীয়ত আমাকে সবথেকে বেশি যে মানে অনেকটা স্টাডির সাথে যুক্ত থাকার জন্য বেশি অনুপ্রেরণা দিয়েছে, সেটা হচ্ছে আমার পার্শাল টেস্ট যেগুলা। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ঠিক আছে আমি কেমব্রিজে প্র্যাকটিস করছি, আমার 7 আসছে, 6.5 আসছে কেমব্রিজে প্র্যাকটিস করলে, লিসনিংয়ে আসে, রিডিং আসে, কিন্তু স্পিকিংটা আমি কার সাথে করব? এক্ষেত্রে আমি পার্শাল টেস্টগুলোকে স্পিকিংয়ের জন্য খুব বেশি গুরুত্ব দিয়েছিলাম এবং চেষ্টা করতাম অন্তত সপ্তাহে একটা পার্শাল স্পিকিং দেওয়ার, যদিও আমি একসাথে 3টা সপ্তাহে দিতাম, রিডিংয়ে, স্পিকিংয়ে, রাইটিংয়ে। আচ্ছা। তো এই যে এখানে মুখ টেস্ট দিয়েছেন বা পার্শিয়াল দিয়েছেন, ফাইনালটা আমাদের এখানে দিয়েছেন। জি, তো এটা কিভাবে প্রভাব ফেলছে আপনার? আমি সত্যি বলতে যখন আমি মেইন এক্সামের দিন, মজার ঘটনা হচ্ছে আমি যে রুমে মক টেস্টের জন্য স্পিকিং দিয়েছিলাম, ফাইনাল এক্সামে একই রুমে আমার স্পিকিং টেস্ট হয়েছে। দ্বিতীয়ত একই রুমে আমার LRW যেগুলো হয়েছিল সেগুলো হয় একই রুমে। আচ্ছা, তো আমার কাছে একদম ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট, কারণ আমি নতুন নয়। দ্বিতীয়ত হচ্ছে আমি কিবোর্ড সম্পর্কে জানি, তারপর মনিটর সম্পর্কে জানি, কি করতে হবে, এসি টেম্পারেচার কত থাকবে আমি জানি। তো আমি ওইভাবে প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম, মানে সবকিছুই পরিচিত। আচ্ছা স্যার, ক্লাস চলাকালীন এখন তো আপনার পয়েন্ট এসে গেছে বা শেষ, তো ক্লাস চলাকালীন কোনো মেমোরেবল মোমেন্ট? মেমোরেবল মোমেন্ট বলতে আমি স্পিকিংয়ে দুর্বল ছিলাম। তো একদিন আমি সামনে গিয়ে ম্যাম আমাকে উৎসাহিত করতেন, রিবা ম্যাম, ওনাকে আমি স্পেশাল থ্যাঙ্কস দেব, সবসময় উৎসাহিত করতেন। তো একদিন আমি সামনে গিয়ে স্পিকিং করার পরে কিছুটা মিস্টেক হয়েছে, অনেকে দেখা গেল আমাকে মিস্টেকগুলো ধরিয়ে দিতে, অনেকে আবার হাসাহাসি, এটা স্বাভাবিক। তো ম্যাম আমাকে বলেছিলেন একটি কথা, যে অনেকে তোমাকে নিয়ে ট্রোল করবে, তুমি যদি সবগুলোকে ইগনোর করে সামনে এগিয়ে যেতে পারো, দেখবে তুমি ওই চূড়ায় উঠে গেছো আর সবাই ওই নিচে থেকেই বুলিং করছে তোমাকে। এটাই আমাকে আসলে এটাই হচ্ছে মেমোরেবল মোমেন্ট, ইভেন এটাই আমাকে সবসময় অনুপ্রেরণা দিত। ইভেন আমি এখনও যখন এই ম্যামের কথাটা মনে করি, আমার মনে হয় যে আমার গায়ের লোমরা দাঁড়িয়ে যাচ্ছে, এতটা ইম্প্যাক্ট ফেলেছিল আমার উপর, মানে এতটা মোটিভেশন পেয়েছিলাম সেই সময়। এটাতে অনেক অনুপ্রেরণা পেয়েছি। ইভেন আমি এটা থেকেই আমার উৎসাহ পেয়ে আমি মনে করেছি না আমি মেইন এক্সাম স্পিকিংয়ে পারবো, যার কারণে হয়তো আমার 6 এসেছে, আলহামদুলিল্লাহ। ম্যামকে থ্যাঙ্কস দেওয়া দরকার। স্পেশাল থ্যাংক ইউ রিপা। আচ্ছা স্যার, আপনি বলছিলেন আপনার ভাইয়ের অনুপ্রেরণায় আলসে ভর্তি হয়েছেন, তো আপনার এই পয়েন্টে আপনার পরিবারে কিভাবে মানে এটা প্রভাব ফেলছে? পরিবারের সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি এবং তারাও যথেষ্ট আমাকে সাপোর্ট করেছেন সব দিক দিয়ে। আমার পরিবার আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছে এবং এখন চেষ্টা করছেন এটা যাতে কাজে লাগে। এদিকে আমি এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আর আমরা তো দেখি এটা বিরাট মানে বিশ্ব একটা হয় যে বন্ধু মহলে, তো এটা বন্ধু মহলে কিভাবে মানে প্রভাব? বন্ধুরা প্রথমে বলতো যে আলস কঠিন, আমাকে দেখার পরে, আমার রেজাল্ট দেখার পরে বলছে না ও যখন পারছে তাইলে আমরাও পারবো। ইভেন আমিও তাদেরকে সাজেস্ট করি যে না
এটা একটা মাত্র লিসনি মানে ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্ট। এটা এমন কোনো অ্যাসেসমেন্ট না যে তোমাকে কোয়েশ্চনেরগুলো রিসার্চ করতে হবে, এই করতে হবে। এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। সো তুমি যদি কনসিস্টেন্টলি মেনটেন করতে পারো অবশ্যই তুমি পারবে। এবং আমি আমার অনেক বন্ধুবান্ধবকে মানে উৎসাহ দিচ্ছি, ইভেন অনেকে আবার আমাকে দেখে উৎসাহ পাচ্ছে যে না, সে যখন পেরেছে আমরাও অবশ্যই চেষ্টা পারবো। করি, পারবো। আচ্ছা স্যার, স্যার সর্বশেষ প্রশ্ন, যারা আগামীতে পরীক্ষা দিবে তাদেরকে আপনি কি বলবেন? আমি বলবো হেক্সাসে যদি বলি তাহলে রেগুলার ক্লাসে এসে ক্লাস যদি শেষ হয়ে যায় তাহলে বলবো হেক্সাস যাতে না ছাড়েন ওনারা। আপনারা প্রতিদিন রিডিং রাইটিং কেয়ারের 2টা সেশন আছে, 2টাতেই জয়েন করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিন স্পিকিং ক্যাফেতে উপস্থিত হওয়ার অন্তত আধা ঘন্টা। এতে করে কি হয় যে আমাদের মাইন্ডটা একটা ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে গিয়ে ঢুকে। আমরা সারাদিন বাংলায় কথা বলি, হ্যাঁ, যার কারণে দেখা যায় আমরা একটা শব্দ আমি বলতে চাচ্ছি মুখ দিয়ে, কিন্তু আমার মাইন্ডে আসছে না, ওটা বাংলা আসে বসে আছে মাইন্ডে শব্দটা। তো ইংলিশ এনভায়রনমেন্টে যদি আমরা বসি তাইলে অন্তত আমাদের ব্রেন চিন্তা করবে, ইংলিশ নিয়ে চিন্তা করবে। এতে কি হয়, আলাদা করে আমাদের বাড়িতে বসে ইংলিশ নিয়ে চিন্তা করতে হবে না। বা অনেকে আবার সাজেস্ট করেন যে ইংরেজিতে তুমি থিঙ্কিং করার চেষ্টা করো। তো আমার এটা লাগছে না, আমি স্পিকিং ক্যাফে কেয়ারে উপস্থিত হলে আমার এটা অটোমেটিকই চলে আসছে, কারণ এখানে অনেক স্ট্রিক্ট রুল। কারণ হ্যাঁ, অবশ্যই। বাংলা একদম প্রহিবিটেড, কথা বললেই ডোনেশন দিতে হয়। তো আপনি অন্তত বাধ্য হয়েই ইংলিশে বলতে হবে। বলতে হবে, চিন্তা করতে হবে। তো তাদের জন্য বলবো আমি রিডিং রাইটিং কেয়ারে জয়েন করেন, আচ্ছা, স্পিকিং ক্যাফে কেয়ার আছে এগুলিতে জয়েন করার চেষ্টা করেন, এবং অবশ্যই এখানে মক টেস্ট দেন। মেইন এক্সাম হলের এনভায়রনমেন্ট পেতে হলে অবশ্যই এখানে মক টেস্ট দেন। অন্তত পরীক্ষার দিনে যে নতুন একটা পরিবেশের জন্য নার্ভাস এটা ফিল হবে না। আচ্ছা, আমার আচ্ছা। সাজেশন এটাই। আচ্ছা, ধন্যবাদ স্যার। জানলাম আমরা একটি সাফল্যের গল্প, শুনলাম কিভাবে একটি ভালো রেজাল্ট করা যায়। আশা করি স্যারের কথায় অনুপ্রেরণায় আপনারা এমন ভালো রেজাল্ট করতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।